এটা গুজামিল তথ্য। না গুজামিল না, যে আপনারা যে সনদটাকে আসলে সিগনেচার করেছেন সংসদে কিন্তু আপনার আরেকজন সহকর্মী বলেছেন তা তখন নির্বাচনের জন্য আমরা সাইন করেছি, আমরা সেই যে প্রহসন সেটা ধরতে পেরেছিলাম। আমি তোমার সাথে প্রহসনটা করছে কে? প্রহসনটা বিএনপি করেছে, তুমি লিখো, তারা সবকিছু মেনে নিয়েছে। পরে কথা না আপনি তো মিথ্যাচার করছেন আপু। সামনে কোনো পুলিশও ছিল না, পুলিশের গুলি হলে তো সামনেই হতো, হতে পারে কোনো বাসা থেকে টার্গেট করে, উপরতলা থেকে টার্গেট করে হয়তো গুলি করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া যে গণ আন্দোলন এবং সরকারের যে আপনার দমন পীড়ন, সেটার মাধ্যমে এখানে দীর্ঘদিন যে রাজনৈতিক শূন্যতা ছিল সবাই অংশগ্রহণ করেছে এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, করার মাধ্যমে আন্দোলনটা একটা পূর্ণতা পেয়েছে, এটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে। কিন্তু গণ অভ্যুত্থানে যেই রাষ্ট্রটা আমরা পেয়েছি গণ অভ্যুত্থানের পরপর, সেই জায়গায় তো আসলে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা না করে তারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিলেন। তারা আপনার ক্যান্টনমেন্টের সেনাবাহিনী গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবনে গেলেন। তো ওই 3 দিন তো সেই দেশে কোনো সরকার না, আমি ছিল না। 5 আগস্টের কথা বলছি। তো সেই জায়গা থেকে আপনার এই গণঅভ্যুত্থানকে জনগণের যৌক্তিক যে আন্দোলন, জনগণের রাস্তা নেমে আসে যে বিস্ফোরণ, গণবিস্ফোরণটাকে ক্যান্টনমেন্টে পাঠিয়ে সেটাকে আবার পুরনো রাষ্ট্রযন্ত্রের ভেতরে প্রবেশ করানোর জন্য রাজনীতিবিদরা, যেই রাজনীতিবিদরা ভুয়া সমন্বয়ককে তুলে নিয়ে বঙ্গভবনে নিয়ে গিয়েছে, তাহলে আপনাদের কথা কেন শুনলো না? আমাদের কথা শুনে নাই তা শোনাতে না, বাধ্য করতে পারলেন না কেন? আমরা তো যেটা করেছি, যখন ভুয়া সমন্বয়ক হাজির করা হলো বঙ্গভবনে, তখন আমাদের নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ তারা নীরব নির্জন জায়গা থেকে ভিডিও বার্তা দিয়েছে যে গণ অভ্যুত্থানের সমন্বয়কদের অংশগ্রহণ ব্যতীত এখানে কোনো ধরনের আপনার সরকার গঠন কিংবা কোনো রাজনৈতিক এখানে সংস্কার হতে পারে না। সেই বার্তার পরে কিন্তু অধ্যাপক ইউনূসকে তখন তারা ঘোষণা দিয়েছে যে অধ্যাপক ইউনূসকে ছাড়া আমরা কাউকে মানব না। তখন অধ্যাপক ইউনূসের সাথে কথাবার্তা বলে তাকে রাজি করিয়ে তার জন্য এটাকে আপনার 3 দিন পেছানো হলো, যে উনি যখন দেশে আসছেন তখনই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এর মাঝে যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা ছিল সেই জায়গাটা দেখতে হবে, সেটা না করে আরেকটা বিষয় আছে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেয়ালে দেয়ালে যেই গ্রাফিতি লিখেছিল যে ছাত্ররা, তরুণরা, সেই গ্রাফিতির যে দাবি ছিল রাষ্ট্র সংস্কারের দাবি, যেই দাবির ভিত্তিতে আপনার জুলাইয়ের আপনার যে কনসেনসাস কমিশন হলো, সেই কমিশনে রাজনৈতিক দলগুলো দিনের পর দিন প্রায় 9 মাস আলাপ আলোচনা করে একটা জুলাই চার্টার করলো, যে চার্টারে সবাই সিগনেচারি, এবং চার্টারে যে বিষয়গুলো তারা একমত হতে পারলো না জনগণের কাছে পাঠানো হলো। 68% জনগণ গণভোটে হ্যার পক্ষে ভোট দিয়েছে, তারা এখানে সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। যেই আপনার নির্বাচনে বিএনপি এখন ক্ষমতা এসেছে, সেই একই নির্বাচন কমিশন এখানে গণভোটও করেছে, তারা গণভোটের রায়কে অশ্রদ্ধা করেছে, গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সেখানে যেখানে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে নাই। এটার দায় কি হাসনাতের, এটার দায় কি নাহিদ ইসলামের? তারা বিএনপি নিতে হবে এই দায়। আপনি সংস্কারের দাবিকে, আপনার জনগণের সংস্কারের যে রায়কে উপেক্ষা করে আপনাকে ম্যান্ডেট দিয়েছে আপনার সংবিধান সংস্কার করার জন্য, আপনাকে শুধুমাত্র সংবিধান এখানে বসে বসে খাদ্যের বিল কমাবেন, 150 টাকা খাওয়াবেন, এই কসমেটিক সংস্কার জনগণ চায় না, এটার জন্য তো রক্ত দিতে হয় না। আমার ভাই আলাউদ্দিন অনেক চটে গিয়েছে, উত্তেজিত হয়েছে আজকের দিনটা। তাদের হওয়ার কথা হয়তো বা তারা যা ভেবেছে, যেভাবে ভেবেছে, সব মানুষ ওইভাবে হয় না। আমাদেরও অনেক কষ্ট আছে। আমরা আমাদের জায়গায়, আমরা আমাদের নীতিতে অটল থাকতে চেয়েছি। যে জুলাই চার্টারের কথা আলাউদ্দিন বললেন, সেই জুলাই চার্টারে তারা নিজেরাই তো সিগনেচার করে নাই। আপনি শুনলে অবাক হবেন, তারা ছিল, অথচ তারা সিগনেচার করেন ইলেকশনের পরে করেছে। ইলেকশন আমরা বলেছি আইনি বৈধতা ছাড়া কোনো কাগজে আমরা সাইন করতে যাব না, আমরা আইনি বৈধতার জন্য সিগনেচার করি নাই। আইনি বৈধতা আসছে, আমরা সিগনেচার করেছি। আমি বৈধতা পাবো তারপরে যে হ্যাঁ বৈধতার জন্য এটা আমাদের কন্ডিশন ছিল। এটা গুজামিল তথ্য। না গুজামিল না, যে আপনারা যে সনদটাকে আসলে সিগনেচার করেছেন সংসদে, কিন্তু আপনার আরেকজন সহকর্মী বলেছেন তা তখন নির্বাচনের জন্য আমরা সাইন করেছি, আমরা সেই যে প্রহসন সেটা ধরতে পেরেছিলাম। আমি তোমার সাথে প্রহসনটা করছে কে? প্রহসনটা বিএনপি করেছে, তুমি লিখো, তারা সবকিছু মেনে নিয়েছে। পরে কথা না আপনি তো মিথ্যাচার করছেন। আচ্ছা এই জায়গাটা একটু পরিষ্কার হয়ে আসি। জি, এটা তো সত্যি যে ইলেকশনের পরে তারা সিগনেচার করেছে, ইলেকশনের আগে পর্যন্ত করে তাদের জন্য 1 মাস সময় বাড়ানো ছিল। এবং বিএনপি যে জুলাই চার্টারের সিগনেচার বিএনপি ফার্স্ট করেছে, বিএনপি কিন্তু অনেক আর্গুমেন্ট করেছিল, এটা না ওইটা না ওইটা, এবং বিএনপি যেখানে সিগনেচার করেছিল সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু
তৎকালীন সরকার যেটা ফ্লাশ করেছে সেটাই কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। বিএনপি ওপেন বলেছে, বিএনপির সামনে তখন টার্গেট একটাই নির্বাচন করা। বিএনপি শুধু প্রমাণগুলো রেখে গিয়েছে যে আমি যেটা সিগনেচার করেছিলাম এই কাগজ সেই কাগজ না, নাম্বার 1। তার মানে আমি এটা মেনে নিব না, বিএনপি বলেছে যে এইটা হলে আমি মেনে নিব না। তৎকালীন সরকার সেটা তোয়াক্কা না করে কারো জন্য ওই সরকার কাজ করেছে। এই কারো জন্য কাজ করতে গিয়ে সেটাকেই তারা প্রাধান্য দিয়ে তারা এই যে 1.5 বছর 1টা বছর লস করে ওটাকেই তারা প্রাধান্য দিয়ে 4টা প্রশ্ন করেছে। আপনি পৃথিবীর কোথাও শুনেছেন 4টা প্রশ্নের একটা জবাব হয়? 4টা ইন্ডিভিজুয়াল প্রশ্নের, এবং এই 4টার মধ্যে 48টা প্রশ্ন ঢুকিয়ে দেওয়া হয়েছে। সবগুলো মিলে আপনার 4টা প্রশ্নের জবাব একটা, হ্যাঁ অথবা না। হাসিনা আসলে আমার কেন ঘুম হারাম হবে? কার আমি তো ঘুম হারাম চাইছি হচ্ছে? এটা। এই যে এখন বলতেছে হাসিনাকে আনার জন্য, তাহলে কি করছে বিএনপি আনার জন্য? সংবিধান মানলে তো হাসিনাকে আনতে হবে না, 29 পর্যন্ত ক্ষমতা রাখতে হবে। হাসিনা রাখেন। আসুক, আমরা তো চাই না হাসিনা না, আসুক। আপনাদের তো এই তাহলে সরকার 29 এই পর্যন্ত নির্বাচন কিভাবে আলাউদ্দিন, বৈধতা পাবে? 29 পর্যন্ত যদি সেই সংবিধানে বহাল থাকে, শেখ হাসিনায় যদি ফেরত আসে, তাহলে তো সব ভোটই অবৈধ হয়ে যায়। হ্যাঁ, এটাই তো নিরুফাপুর কথা আসুক, শুনে তো তাই মনে হ্যাঁ, হচ্ছে। আসুক। তো মনে আপনার আমার সংসদ সদস্য কথা পদ তো হচ্ছে, থাকবে না। শোনেন, 106 ধারায় হ্যাঁ ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনা হয়েছিল 3 দিন পরে। জি, 106 ধারাকে 3 ফলো দিন করে রাষ্ট্র ভ্যাকুয়াম ছিল। ভ্যাকুয়াম ছিল। হ্যাঁ। সেখানেও দেশ কিন্তু খারাপ চলে না ওই 3 দিন। আমি যদি ওই 3 দিন হিসাব করি বেহেশতখানা বলবো। ও আমার ঠিক প্রশ্ন আছে? ছিল ক্যান্টনমেন্ট, উনি যেটা প্রশ্ন ক্যান্টন- করেছেন, হ্যাঁ, পাঁচ ক্যান্টনমেন্ট। তারিখ। ক্যান্টনমেন্টে কেন গেল? ক্যান্টনমেন্টই তো আপনার সব কাজগুলো ক্যান্টনমেন্ট করেছে। ক্যান্টনমেন্ট যদি না করতো, ক্যান্টনমেন্ট যদি চাইতো যে এই ছাত্রদের লাশের উপর দিয়ে আবারও হাসিনা থাকবে, আমি ড্যাম শিওর কেউ কিছু করতে পারবো না। বাট অভ্যুত্থানের পরে ক্যান্টনমেন্টই তো এখানে একটা ভালো স্বাক্ষর রেখেছে, সব দলকে ডেকে এনেছে, সব দল ডেকে এনে বসে, এবং এই ছাত্রদের পক্ষ থেকে তাদেরও ডেকে নিয়ে গেছে, বসে তারপরে একটা সুরাহা দেওয়ার চেষ্টা করেছে। তারা তো ক্ষমতা নিতে চায় নাই, তাহলে সবাই গেলে বিএনপি যাবে না কেন? না, ছাত্রদের যারা- পক্ষ যারা- থেকে ছাত্ররা আপনি, যায় নাই। কখনো না, কিন্তু কখনো কিন্তু আমি যদি ভুল ছাত্ররা না যায়। করে থাকি, আমাকে আপনি সংশোধন করবেন। যতটুকু সেই সময় জানি, আলাউদ্দিন ছাত্রদের পক্ষ থেকে ডক্টর আসিফ নজরুলকে পাঠানো হয়েছিল, উনি গিয়েছিলেন না, পাশে। না, আসিফ আসিফ নজরুল- নজরুল কার হ্যাঁ, প্রতিনিধি হয়ে আসিফ গিয়েছিলেন? নজরুল তিনজনকে ভুয়া সমন্বয়ক সাজিয়ে আসিফ নজরুল গিয়েছিলেন, জোনায়েদ সাকি ছিলেন। হ্যাঁ। জোনায়েদ সাকি এবং আসিফ নজরুল ক্যান্টনমেন্টের গাড়িতে করে তারা বঙ্গভবনে গিয়েছেন। সেখানে 3জন ভুয়া সমন্বয়ক নিয়ে গিয়েছেন। সেখানে হাসনাত কায়ুম সেটা ভাই তো ছিল। আমরা জানি না। হাসনাত কায়ুম ভাই ছিল। তখন তিনি হ্যাঁ। আপনার জোনায়েদ সাকি বলেন, তুমি এটা কি করছো? কারণ আমাদের হাসনাত কায়ুম তো আমাদের অভ্যুত্থানের আপনার, উনিও এখানে গুলি খেয়েছেন, হসপিটালে ছিলেন। হ্যাঁ। তো তখন আপনার যেই মূল ছাত্র সমন্বয়ক যারা আপনার আজকে নাহিদ ইসলাম, কারণ তখন স্বাভাবিকভাবেই মানে সব জনগণ তো নাহিদ ইসলামকে কিংবা আপনার এই আসিফ মাহমুদকে ওইভাবে চিনত না। হ্যাঁ, তখন আপনার সেই ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। এখন জোনায়েদ সাকি কার পক্ষ হয়ে করেছে, হ্যাঁ, কার ইন্ধনে করেছে, কার শক্তিতে করেছে, সেটা আগামী দিন ইতিহাস বিবেচনা করবে। এবং এটার পিছনে বিএনপি আছে, কারণ বিএনপি সরাসরি সামনে আসে নাই। কিন্তু ইভেন আপনি যেটা বললেন যে ক্যান্টনমেন্টই সব করেছে, আমি এটা তীব্র আপত্তি জানাই। ক্যান্টনমেন্ট সব করে নাই। ক্যান্টনমেন্টের একটা অংশ, বিশেষ করে তরুণ যারা অফিসার ছিলেন এবং সৈনিক ছিলেন, তারা সবসময় জনগণের পক্ষেই কাজ করেছেন। আপনি যদি 1975-এর পরে যখন জাতীয় বিপ্লবী সংহতি দিবস পালন করে, তখনও কিন্তু আপনার অফিসারদেরকে আপনার যখন খুন করা হয়, তখন তরুণ যারা আপনার সেনাবাহিনীর সদস্যরা ছিল, তারা কিন্তু যখন সেখানে আপনার জনগণের সাথে একাত্ম হয়ে বিপ্লব করেছিল। আপনার 2024 সালের যে ঘটনা, সেই ঘটনা আসলে ক্যান্টনমেন্ট আপনার উপলক্ষ না। ক্যান্টনমেন্ট এই অভ্যুত্থানের যদি বলেন যে আপনার সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়, সেটা ক্যান্টনমেন্ট করেছে। আপনি ক্যান্টনমেন্টের একটা অংশগ্রহণ ছিল, কিন্তু ক্যান্টনমেন্টের আপনার কিসের চাপে? আপনি নিশ্চয় জানেন, দরবার হলে আপনার তারা সাধারণ সৈনিকরা, জুনিয়র অফিসাররা সরাসরি সেনাপ্রধানকে আপনার তখন কোশ্চেন করেছে, এবং সেদিনে কিন্তু মোটামুটি ক্যান্টনমেন্টের ভিতরে ক্ষমতার খুঁটি নড়ে গিয়েছিল। 3 আগস্টের আগে, খুব সম্ভবত। আগের একটা আগে, হ্যাঁ, একটা দরবারে ঠিক আছে। তো দরবার এখন ছিল। এই জায়গায় এখন একজন রাজনৈতিক নেত্রী যখন আপনার জনগণের সামনে এসে বলে যে ক্যান্টনমেন্টে কেন যাবে না, নো, ক্যান্টনমেন্ট তো আপনার, তারা তো এখানে আপনি দেখেন মানে এরা জনগণের আপনার আচ্ছা, তাহলে এই যে বেতনভুক্ত আলাউদ্দিন আপনার পরবর্তী- বাহিনী, জি। কিন্তু আপনি একটা রাজনৈতিক সত্তা, জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই রাজনৈতিকতার জন্ম দিয়েছে, সেটাকে তো আপনি ক্যান্টনমেন্টে গিয়ে কেন্দ্র করতে পারেন না। কিন্তু তাহলে সেটা তো কেন্দ্র আপনারা- শহীদ মিনার হতে পারতো, শাহবাগ হতে বিপ্লবী তো পারতো। সরকারও গঠন করেননি, প্রক্লেমেশনও না, সেটা একটা ঐতিহাসিক আপনার দায়িত্ব আমাদেরও আছে, আমরা কেন পারলাম না।
কিন্তু যখন এই আলাপটা উঠবে, যখন আমার সহকর্মী যে রাজনীতিবিদ আছে তারা যখন এই ঘটনাটাকে ন্যারেটিভটাকে পুরোপুরি যে ক্যান্টনমেন্টে সব করেছে, ক্যান্টনমেন্টে কেন যাবে না, কেন যাবে একজন রাজনৈতিক নেতা ক্যান্টনমেন্টে সেনা প্রধানকে ডেকে নিয়ে আসবে, আপনি আসেন। এটা কি কোনো ডিজাইন ছিল, ষড়যন্ত্র? ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র কিনা আমি তা তাহলে জানি না, যে তবে কে এটাও পাশে সত্যি। পড়ে গেল, স্নাইপার, এগুলো এটাও সত্যি একটা স্বৈরাচার থেকে দেশ উদ্ধার হয়েছে। শেখ হাসিনা যদি এত বড় স্বৈরাচার না হতো, এটার দরকার ছিল না। কিন্তু এটা যে শুধুমাত্র যারা আন্দোলনে ছিল তাদের হাতেই ছিল তা কিন্তু কিন্তু না। যারা সাধারণ ছেলে মেয়ে যারা আন্দোলনে আসলো, জনগণ, তারা তো আর কিছু বুঝলো অনেক না, কিছু তারা তো না জেনে- প্রতিবাদের জন্য রাস্তায় অনেক কিছু নামলো না জেনেই যে আমি তারা- একটা অন্যায়ের বিরুদ্ধে না, প্রতিবাদে তারা এসেছি। আবেগে এসেছিল, হ্যাঁ। তারা অন্যায়ের প্রতিবাদে এসেছিল, তারা একজন কিন্তু আরেকজনকে সেই চেনে না। ইমোশনটার সাথে কি প্রতারণা করা হয়নি? আমি একদিনের একটা গল্প বলি হ্যাঁ। আপা। আন্দোলন চলছে, আমাকে একজন ফোন করলো, আপা আমি 2-3 জন লোক নিয়ে আসবো, আমাকে কি খেতে দিতে পারবেন? আমি বললাম আসো। খুবই রিস্কি, আমি তো রাতে টকশো করি, আমার তো আরো দিনের রাতে জি, জি, জি। এবং সেই ছাত্র নেতারা ঢাকা কলেজের এসে ছেলেটা কেঁদে ফেললো, বললো যে আমি মিছিল করছি মোহাম্মদপুরে, অনেক বড় মিছিল হয়েছে কিন্তু ওইদিকে, বললো যে মিছিল করছি, আমার ডান পাশেরটা পড়ে গেল, তারপরে কি হয়েছে জানি না। পরে আমি খবর নিলাম, নিয়ে মারলো শুনলাম- কে জানে না ও? না, গুলির কোনো শব্দই হয় না, ও সে যে মারা গেছে এটাও তো জানে না, সেও মিছিল করছে, করতে করতেই পড়ে গেল, কোনো শব্দবিহীন এগুলো। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বললো, আমি বললাম তুমি এখানে খেতে আসছো, বলে যে খাবার যে অভাব তা না, খাওয়া কই থেকে আসতেছে কেউ জানে না, খাওয়াটা যে আসছে কোথা থেকে কেউ কিন্তু অভুক্ত না। ও খেতে আসছে, ওর ভাত খাইতে ইচ্ছা করছে, বেশ কয়েকদিন ও ভাত খায় না, 2-3 দিন, তো ওর ভাত খাইতে ইচ্ছা করছে, ও বলছে আপনার বাসায় ভাত আছে, এবং সেটা প্রায় 5টার দিকে, বিকাল 5টার দিকে। তো আমি ফোন দিয়ে কাজের মেয়েকে জিজ্ঞেস করে, আমি বললাম আচ্ছা তুমি আসো। যাই হোক, এই যে বললো, আমি পরে খবর নিয়ে শুনলাম যে ওখানে মারা গেছে আজকে 2 জন না 3 জন এরকম, ওই ছেলেও মারা গেছে, বাট কেউ কাউকে চিনে না। ও কিন্তু ঢাকা কলেজের ছাত্র নেতা, তার তো অনেকগুলোকে চেনার কথা, কাউকে চেনে না, কেউ কাউকে, কে কোনখান থেকে আসতেছে, কে কোনখান থেকে যাচ্ছে, অনেকেই চেনে না। এই যে মারলো কারা? আন্দোলনটা মারলো কারা তাও জানে না, সামনে কোনো পুলিশও ছিল না, পুলিশের গুলি হলে তো সামনেই হতো, হতে পারে কোনো বাসা থেকে টার্গেট করে, উপরতলা থেকে টার্গেট করে হয়তো গুলি করা হয়েছে, হতে পারে। বাট আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই আমার কাছে। আমি যেহেতু দুটো কথা বলি, আমার অনেক কিছু আমি মানে স্টাডি করার চেষ্টা করেছি, কিন্তু একটা জায়গায় যায় আর উত্তর নাই। আপনাদের হীনমন্যতা ঢাকতে আমাদেরকে এইভাবে আপনার কালিমা লিপ্ত করবেন, আমরা সবসময় স্বীকার করে এসেছি, এবং রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, এবং তারা কোন প্রেক্ষিতে বলেছে সেই কথাটা আমরা বুঝি। কিন্তু আপনারা কেন বারবার এটা বলবেন যে এটা আমরা প্রতিহত করি নাই? 2-4 জন ছেলে ছিল, আর পিছনের সমস্ত সন্তানরা ছাত্র দলের। তাহলে একটু আগে আপনি বলেন কেন যে এটা আপনার ডিজাইন ছিল? আমি তো এটাও বলেছি, অনেক কিছু আমি বলতে পারছি না। এই যে মনিয়া আপনি যেটা বলেন, বুলেটে কোথা থেকে আসছে বলতে পারছেন না, আপনি কিভাবে বলেন এটা? আমাকে পিএম, আজকের পিএম উনি খবর পাঠালেন আমি যেন শহীদ মিনারে যাই। শহীদ মিনারে আমি মুখে মাস্ক পরে আমি শহীদ মিনারে গেলাম। শহীদ মিনারে সবচেয়ে যে ছোট জটলা, সেটা ছিল ছাত্র দলের, কিন্তু আমি সবগুলা জটলার মধ্যে ঘুরলাম, প্রত্যেকটা জটলায় তারা তো কেউ কাউরে চিনে না, কারণ তারা তো রাজনীতি করে নাই। সবগুলো জটলায় আমাকে দেখে আস্তে করে সরে গিয়ে আসসালামু আলাইকুম, মানে বলাই ছিল এরকম যে তুমি তোমার জায়গায় তুমি বড় করে দেখালে এটা বিএনপির নাম হবে, আমরা তো চাইনি বিএনপির নাম হোক, তাহলে আমরা তো চেয়েছি আমাদের এই ছোট সন্তানদের নাম। মনিয়াপা যেটা বলছেন, মনিয়াপা তো নিজের কথাই নিজে প্রুফ করছেন যে এখানে জনগণ আমি তো বললাম অনেক কিছু আমি বলতে পারবো যদি অংশগ্রহণ থাকে, তাহলে আপনি কেন এটাকে আওয়ামী লীগের ভাষায় যেভাবে ষড়যন্ত্র, আপনি তো ষড়যন্ত্র আগ পর্যন্ত গিয়েছেন, যেটা ডিজাইন ছিল, ডিজাইনটা কারা করেছে? আপনি এটা বলছেন যে দেখা যায় না, আপনার মনে আছে না? আপু দেখেন, আপনার মনে আছে না যে যাত্রাবাড়িতে, না এই যে যাত্রাবাড়িতে যে 2 জন পুলিশকে আপনার ঝুলিয়ে দেওয়া হয়, এই পুলিশগুলো কারা ছিল? তারা তো স্নাইপার ছিল। জনগণ সেখানে বাসায় উঠে একদম খুঁজে ওখান থেকে বের করে নিয়ে আপনার সেখানে ঝুলিয়েছিল। সেই জায়গা থেকে না আমি স্নাইপার ছিল না, আলাউদ্দিন বাংলাদেশের পুলিশের সেই যে 2 জন ছিল তারা তো স্নাইপার নাই। এই স্নাইপার বাইরে থেকে আসছে, এটা বাইরে। যেই বিষয়টা বলছেন, পুলিশের কাছে স্নাইপার ছিল। আপনার এই জায়গাটা হলো সবচেয়ে বড় জনগণের যে এজেন্সি আছে। আপনি শুরুতে ক্যান্টনমেন্টের কথা বললেন, এখন এটা আপনার কাছে অজানা। আপনি এটা কিভাবে বলতে পারেন অজানাটা? জনগণ যেভাবে রাস্তায় নেমে এসেছে, যেই প্রিকন্ডিশনস তৈরি হয়েছিল, সেই জায়গাটাকে বোঝার চেষ্টা করেন। আপনারা আপনাদের হীনমন্যতা ঢাকতে বারবার একই জায়গায় ছিল গুত্তা খাচ্ছেন। এই জায়গাটা ঠিক আমাদের উদারতা, শুধুমাত্র আমাদের উদারতা আছে। এটা আজ থেকে 10 বছর পরে তুমি নিজেই রিয়ালাইজ করবা যে তুমি কি ছিলা, আমি কি ছিলাম, সোমা কি ছিল, আরেকজন কি ছিল। এই রিয়ালাইজটা যত বয়স হবে তত রিয়ালাইজ করতে পারবা।